হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট ম্যাথস। বন্ধুরা, আপকামিং এক্সাম ফুড এসআই এবং ক্লার্কশিপকে লক্ষ্য করে আমরা 400+ অঙ্ক করছিলাম। এর আগে অলরেডি 8টা ক্লাস করিয়েছি, তার মানে অলরেডি আমাদের 200টা অঙ্ক করা হয়ে গেছে। আজকে 9 নম্বর ক্লাস। তো 9 নম্বর ক্লাসের প্রথম অঙ্কটা দেখে নিই কী বলছে। দেখো, বলেছে যে একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে পূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? ধরো একটা নল এ নল প্রতি মিনিটে এ ইউনিট জল ভরছে, ঠিক আছে। তাহলে 40 মিনিটে নিশ্চয়ই 40 ইন্টু এত ইউনিট জল পূর্ণ করবে, অর্থাৎ এটাই হবে তখন কি সেই ট্যাঙ্কির টোটাল ধারণ ক্ষমতা বা টোটাল ক্যাপাসিটি বলতে পারবো। এখন কি বলছে দেখো, ওই যে নলটি, অর্থাৎ এই যে এই নলটি তারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। এই 1/5 অংশ বেরিয়ে যাওয়া মানে কি, ধরলাম এ নল দিয়ে 5 ইউনিট জল প্রবেশ করে, তার মানে আর একটা নল বি যেটা দ্বারা 1 ইউনিট জল বেরিয়ে যায়। তাহলে এ নল দ্বারা যদি প্রতি মিনিটে 5 ইউনিট জল মানে পূর্ণ হয়, তাহলে টোটাল ক্যাপাসিটিটা কত হবে? 5 ইউনিট 5 × 40, অর্থাৎ এটা হবে টোটাল ধারণ ক্ষমতা ট্যাঙ্কির, তাই তো। আর বি নল দ্বারা যদি 1 ইউনিট জল বেরিয়ে যায়, তাহলে এ আর বি এই দুটো মিলে অ্যাকচুয়ালি জল এখন প্রবেশ করছে কত ইউনিট? 4 ইউনিট। তাহলে এই টোটাল ক্যাপাসিটি অর্থাৎ 5 × 40কে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, 4 × 10 = 40, অর্থাৎ 5 × 10 = 50 মিনিট। তাহলে এ আর বি অর্থাৎ ওই যখন ছিদ্র এ নলের সঙ্গে জয়েন্ট থাকছে তখন দুজন মিলে 50 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে। কিন্তু যখন সে একা ছিল, যখন এই নলটা একা ছিল, তখন 40 মিনিট লাগছিল, ঠিক আছে। তো এটা আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে যে পরপর 4টি জোড় সংখ্যার গড় 27, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আমি পরপর 4টি জোড় সংখ্যা বলেছি, তো আমি প্রথম সংখ্যা যদি x হয়, তাহলে তারপরের জোড় সংখ্যাটা নিশ্চয়ই x+2 হবে। তাহলে তারপরে জোড় সংখ্যাটা নিশ্চয়ই x+4 হবে। তারপরে জোড় সংখ্যাটা কত হবে? x+6। আর এই 4টে সংখ্যার সমষ্টি কত হবে? এদের গড় বলেছে 27, তাহলে সমষ্টি কত হবে? 27 × 4, তাই তো। তাহলে x আর x, তাহলে 4x, আর 2 আর 4 6, আর 6 12, তাহলে 4x + 12 = 27 × 4, অর্থাৎ 108। অর্থাৎ 4x সমান কত হবে? 12, ওইদিকে গিয়ে বিয়োগ হবে, তাহলে 108 থেকে 12 বিয়োগ করলে হবে 96, তাহলে 4 × 4 অর্থাৎ 24, অর্থাৎ x এর মান হলো 24। কী চেয়েছে? এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? তো বৃহত্তম সংখ্যা নিশ্চয়ই x+6, এই সংখ্যাটা বৃহত্তম হবে। তাহলে বৃহত্তম সংখ্যাটা হবে 24 + 6, অর্থাৎ 30। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। এটাকে আরেকটা উপায় করা যাবে, খুব শর্টকাট উপায়। এখানে কি বলেছে? 4টি সংখ্যা বলেছে, তো 4টি সংখ্যা আমি ধরে নিলাম 1টা 2টো 3টে 4টি। এর 4টি সংখ্যার গড় 27 বলেছে, তাহলে গড় মানে কি মিডলের ভ্যালুটা গড় হয়। তার মানে এই দিক থেকে যদি দুটো বাদ দিই, এদিক থেকে যদি দুটো বাদ দিই, তাহলে এখানে কোনো সংখ্যা থাকছে না, তার মানে এই দুটো সংখ্যার মাঝের সংখ্যা যেটা হবে 27। এখন এই 27-এর আগের জোড় সংখ্যা কোনটা হবে? তাহলে নিশ্চয়ই 26 হবে। আর 27-এর পরের জোড় সংখ্যা কত হবে? 28। আর 28-এর পরের জোড় সংখ্যাটা হবে 30। আর সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটা বলেছে? তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে? 30। তো এখান থেকে আমরা করতে পারবো, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 3-এর অঙ্কটা কি বলেছে যে 1100 জন ছেলে ও 900 জন মেয়ে কোনো একটি পরীক্ষা দিল। সেই পরীক্ষায় 50% ছেলে ও 40% মেয়ে পাশ করলো। এখন শতকরা কতজন ছেলে ও কতজন মেয়ে পাশ করলো? তাহলে 1100 জন ছেলের মধ্যে 50% ছেলে পাশ করেছে, তাহলে 1100 50% কত হচ্ছে? 550 জন ছেলে পাশ করেছে। আর 900 জন মেয়ের মধ্যে 40% মেয়ে পাশ করেছে, তাহলে 100 জনের মধ্যে 40 জন পাশ করেছে, তাহলে 900 জনের কত হবে? 4 × 9 = 36, অর্থাৎ 360 জন মেয়ে পাশ করেছে। তাহলে ছেলে আর মেয়ে টোটাল কত পাশ করেছে? 550 আর 360, তাহলে 500 আর 300 800, 850, অর্থাৎ 910। তাহলে টোটাল পাশ করেছে 910 জন ছেলে মেয়ে। আর অ্যাকচুয়ালি ছেলে মেয়ে টোটাল কত আছে? 1100 আর 900 2000, অর্থাৎ 2000 ছেলে মেয়ের মধ্যে 910 জন ছেলে মেয়ে পাশ করেছে। তাহলে 100-তে কত? তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এই দুটো জিরো কাটবে, এই দুটো জিরো এই 0 কাটবে। তাহলে 91কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 45.5% পাশ করবে। তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে অপশান বি। চলো নেক্সট দেখো 4 নম্বর অঙ্কটি কি বলেছে? একটি ছাত্রকে পাশ করার জন্য 33% নম্বর পেতে হয়। একজন ছাত্র 150 নম্বর পেয়েও 40 নম্বরের জন্য ফেল করলো,
তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? তো আমি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পি ধরলাম। এই পি এর উপরে 33% নাম্বার পেয়েছে, ঠিক আছে, কিন্তু এই নাম্বার, আচ্ছা, পি এর উপর 33% নাম্বার পেলে পাস করবে, তাই তো? আবার কি বলেছে, একজন ছাত্র 125 নম্বর পেয়েও 40 নম্বরের জন্য ফেল করলো, অর্থাৎ 125-এর সঙ্গে যদি আরও 40 পেতো তাহলে তার 5 নম্বরটা উঠতো। আর 5 নম্বর মানে কি, পি এর উপর 30%, তাহলে পি এর ভ্যালুটা বের করে নেবো। তাহলে 125 আর 40 যোগ করলে হবে 165 ইন্টু 30%, এদিকে গিয়ে পাল্টি খেয়ে হবে 100/33, অর্থাৎ 3 11 33, 11 কে 11, হাত থেকে 5, 5 11 55, 3 একে 3, 3 5 15, অর্থাৎ 500। তাহলে পি এর মান বেরোলো 500, আর পি ধরেছিলাম কি সর্বোচ্চ নাম্বার, তো সর্বোচ্চ নাম্বার কথা হচ্ছে 500, অপশান বি অ্যান্সার। চলো নেক্সট দেখো 5-এর অঙ্কটা কি বলেছে, যে এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রয় করলো, আরও 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো। তাহলে 5% থেকে 8% লাভ করার জন্য তাকে 3% লাভ বেশি করতে হচ্ছে। আর এই 3% লাভ কেন হলো, যখন টিভিটার দাম আরও 2400 টাকা বেশি হয়ে গেল। তাহলে এই 3%-এর মানই বলতে পারি না 2400, তাহলে একের মান বলতে পারি 2400/3%, তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 100 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এই পার্সেন্ট তো যাবেই, তাহলে 3 একে 3, 3 8 24, আর এখানে 800, তাহলে 800 ইন্টু 100, অর্থাৎ 800 ইন্টু 100 মানে দুটো জিরো হবে, অর্থাৎ 80,000 টাকা। অর্থাৎ টিভিটির ক্রয় মূল্য কত ছিল, 80,000 টাকা, অপশান ই অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখো 6-এর অঙ্কটা কি বলেছে, যে 77, 99 এবং এক্সের গসাগু 11 ও লসাগু 3465, তাহলে এক্সের ক্ষুদ্রতম মান কত? আমি ধরে নিলাম যে তিনটি সংখ্যা 11, 99 আর এক্সের ভ্যালুটা আমি ধরে নিলাম 11x, এক্সের ভ্যালুটা ধরে নিলাম 11x। কেন? কারণ দেখো এই তিনটের গসাগু যদি করি তাহলে 11 হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই এক্সের ভ্যালুটা 11-র সঙ্গে কিছু একটা গুণিতক হয়ে থাকবে, তো এই জন্য আমি 11x ধরলাম, ঠিক আছে। আর এদের যদি আমি লসাগু করি, তো এটাকে লসাগু যদি আমরা করি তাহলে 11 দিয়ে যাচ্ছে 7 11 77, 9 11 99 আর 11 কে 11, তাহলে লসাগুটা কত হচ্ছে 11 ইন্টু 7 ইন্টু 9 ইন্টু 1, আর এই এক্সটা তো থাকবেই সঙ্গে, তাহলে এটা হচ্ছে লসাগু হলো। আর এই লসাগুর মানটা বলা আছে 3465, তাহলে এর সঙ্গে আমি সমান করে দিলাম 3465। তাহলে এখানে কাটাকাটি করছি, 11 কে 11, 3 11 33, হাত থেকে 1, 11 কে 11, হাত থেকে 5, 5 11 55, 7 থেকে 7, 4 7 28, 7 থেকে 3, 5 7 35, 9 কে 9, 5 9 45, তাহলে এক্সের মান বেরিয়ে গেল 5, এক্সের মান বেরিয়ে গেল 5। এবার বলছে এক্সের ক্ষুদ্রতম মান কত? তো আমি এক্সের মান তো ধরেছিলাম 11x, তাহলে নিশ্চয়ই এক্সের ক্ষুদ্রতম মান কত হবে, 11 ইন্টু 5, অর্থাৎ 55। তাহলে এক্সের ক্ষুদ্রতম মান হলো 55, আমাদের অ্যান্সার অপশান বি। চলো নেক্সট দেখো 7-এর অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান, একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা যদি 35 হয়, তাহলে ধরো আরও একটা সংখ্যা যদি 35 না হতো, তাহলে তাদের লসাগু আর গসাগু কখনোই সেম হতো না। তাহলে দুটি সংখ্যার লসাগু আর গসাগু তখনই সমান হবে যখন ওই যে সংখ্যা দুটি সমান হতে হবে, মানে যে সংখ্যা দুটি লসাগু গসাগু করব, মানে সেই সংখ্যা দুটি যদি সমান না হয় তাহলে লসাগু গসাগু কখনো সমান হবে না। তার জন্য যদি একটা সংখ্যা 35 হয় তাহলে অপর সংখ্যাটাও 35 হবে, যদি তাদের লসাগু আর গসাগুকে সমান করতে চাই, তাই তো? তাহলে কি বলছে, একটা সংখ্যা 35, তাহলে অপর সংখ্যাটা কত হবে, তাহলে অপর সংখ্যাটিও 35ই হবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি অ্যান্সার। চলো নেক্সট দেখো 8-এর অঙ্কটা বলেছে, যে একটি পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করে, অপর পরীক্ষার্থী 36% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 12 নম্বর বেশি পেয়ে যায়, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? একজন পরীক্ষার্থী 30% নম্বর যদি পায় তাহলে 18 নম্বর জন্য ফেল করে যায়, পাস করে না কিন্তু ফেল করে যায়। আবার অপর পরীক্ষার্থী 36% যদি নাম্বার পায় তাহলে সে 12 নম্বর বেশি পেল, তাহলে 12 নম্বর বেশি পেল, তার মানে এদের মাঝে ডিফারেন্সটা কত হলো, 6%-এর ডিফারেন্স। এই 6%-এর ডিফারেন্স কেন হলো, কারণ এ 18 নম্বরের জন্য ফেল করেছিল আর এ বেশি 12 নম্বর পেয়েছিল, তার মানে তাদের মাঝে ডিফারেন্সটা কত হচ্ছে 30, অর্থাৎ এই 6%-এর মানই বলতে পারি 30। তাহলে একের মান কত বলতে পারি 30/6, তাহলে 100%-এর মান কত, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে 5 6 30, অর্থাৎ 5 100 500, তাহলে পরীক্ষায় মোট নম্বর হলো 500, অপশান সি অ্যান্সার। এটাকে আর একটা এক্স ধরে করা যাবে, ধরো আমি ধরলাম টোটাল নাম্বার এক্স, এই এক্সের ওপরে সে 30% যদি পেত তবে সে 18 নম্বরের জন্য ফেল করতো, তার মানে 18 নম্বরের জন্য ফেল করতো মানে কি আরও 18 পেলে সে পাস করে যেত,
18 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 18 যদি আরও পেতো তাহলে পাস করে যেত, সমান। আবার যদি বলছে যদি এক্সের উপর সে 36% নাম্বার যে পাবে সে 12 নম্বর বেশি পায়, তাহলে এই যে এটা 5 নম্বর তার থেকেও 12 নম্বর বেশি আছে, তাহলে এখান থেকে 12 বিয়োগ করে দিলে সে 5 নম্বরটা পেয়ে গেল, তাই তো। তাহলে এই 30xটা ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে 36x মাইনাস 30x। আচ্ছা, এখানে পার্সেন্টেজ একটা আছে, এখানে একটা পার্সেন্টেজ আছে, ঠিক আছে। আর এই 12টাই দিক নিয়ে চলে আসছে, তাহলে 18 সঙ্গে 12 যোগ হয়ে গেল 30। আর 36x থেকে 30x বাদ দিলে হবে 6% x সমান 30, তাহলে এক্সের ভ্যালু কত হবে 30, এইটা গিয়ে ভাগ হবে আর পার্সেন্টটা উপরে চলে যাবে, তাই তো। 5 6 30, অর্থাৎ এক্সের ভ্যালু হবে 500। বুঝতে পেরেছ? আশা করছি বুঝতে পারলে। যদি এখানে বুঝতে না পারো তাহলে পার্সেন্টেজটাকে নামিয়ে নিবে, পার্সেন্টেজটাকে তুলে দিয়ে 36/100 করবে, এই পার্সেন্টেজটাকে তুলে দিয়ে 36/100 করবে, দিয়ে এটাকে সমাধান করবে, দিয়ে এক্সের ভ্যালুটা বের করলে দেখবে পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে 9 নম্বর অঙ্ক। চলো দেখো, বলেছে স্রোতের অনুকূলে নৌকার বেগ 16 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে মানে কি, ডাউন স্ট্রিমের বেগ বলেছে 16 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বলেছে 10 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূল মানে কি, আপ স্ট্রিমের বেগ বলা আছে কত, 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের বেগের ফর্মুলা কি জানি, যে ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূল আর প্রতিকূলের বেগের ডিফারেন্সকে 2 দিয়ে ভাগ করতে হবে। আমি ফর্মুলাটা দেখিয়ে দিই। স্রোতের অনুকূলের বেগ থেকে স্রোতের প্রতিকূলের বেগ বিয়োগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ স্রোতের অনুকূলের বেগ হচ্ছে 16 আর প্রতিকূলের বেগ হলো 10, তাহলে পার্থক্য কত 6, এই 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3। যদি বোটের বেগ বলতো তাহলে বোটের বেগের ফর্মুলা কি, স্রোতের অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ স্রোতের অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হতো, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 10 অঙ্কটা কি বলেছে, 5 টাকায় 16টি চকলেট ক্রয় করে, 5 টাকায় 16টি চকলেট ক্রয় করে, তাহলে 16টি চকলেট কিনছে 5 টাকায়, এটা সংখ্যা, এটা হচ্ছে প্রাইস, ঠিক আছে, মানে দাম। এটা কস্ট প্রাইস ছিল, আর যখন বিক্রি করছে তখন কি করছে, 5 টাকায় 12টি চকলেট বিক্রি করছে, অর্থাৎ 12টি চকলেট বিক্রি করছে 5 টাকায়, ঠিক আছে। তো এই সংখ্যা বা পিসটাকে আমি সমান করে নেব, ঠিক আছে। তাহলে 16কে যদি আমি 3 দিয়ে গুণ করি আর 12কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে দেখো 3 16 48 আর 4 12 48, আমাদের সংখ্যাটা সমান হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে 3 দিয়ে গুণ করছি মানে এখানেও 3 দিয়ে গুণ করবো, আর এখানে 4 দিয়ে গুণ করছি মানে এখানেও 4 দিয়ে গুণ করবো, অর্থাৎ 48টা চকলেট সে 15 টাকায় কিনে 48টা চকলেট সে 4 5 20 টাকায় বিক্রি করেছে, তার মানে লাভ করেছে কত টাকা, 5 টাকা। কতর উপরে লাভ করছে, 15 টাকার উপরে, মানে ক্রয় মূল্যের উপর লাভ বের করতে হয়, তাহলে 15 টাকার উপরে লাভ করছে 5 টাকা, তাহলে 100-এ কত, তাহলে লাভের শতকরা হার বেরিয়ে যাবে, 5 × 5 3 5 15, অর্থাৎ 100/3% হচ্ছে তার শতকরা লাভ হবে, তাহলে অপশান সি অ্যান্সার। এইটা কি করে হলো, এটা 16 আর 12 লসাগু করবে, তাহলে এটা বুঝতে পারবে। 16 আর 12 লসাগু দেখবে 48 হবে, অতএব 16কে 16 দিয়ে 48কে ভাগ করলে হবে 3, অর্থাৎ এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে 48কে ভাগ করবে তাহলে হবে 4, অর্থাৎ 4 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে আমরা সমান হয়ে যাই, ঠিক আছে। তাহলে আমরা এই সংখ্যা যেটাকে সমান করতে চাইছি সেটা সমান হয়ে যাবে। তো চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 11 অঙ্কটা কি বলেছে, যে দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি এত, তাদের লসাগু ও গসাগু এর 84 গুণ। তো আমি ধরলাম গসাগু বা HCF x, তার মানে লসাগু বা LCM হবে এই গসাগু 84 গুণ, অর্থাৎ 84x। আবার কি বলেছে দেখো, তাদের গসাগু ও লসাগুর সমষ্টি বলেছে 680, তাহলে গসাগু কত x আর লসাগু কত 84x, এদের সমষ্টি কত হলো 680, অর্থাৎ এই x আর 84x মিলে 85x সমান হলো 680। তাহলে x এর ভ্যালু এখান থেকে বের করে নিচ্ছি, 680/85, তাহলে 5 17 85, 5 × 5 3 5 15, 5 6 30, আবার 17 × 17 8 17 136, 8 17 136, তাহলে x এর মান হলো 8। এখন কি বলেছে দেখি, যদি একটি সংখ্যা 56 হয় তবে অপর সংখ্যাটি কত। আমরা তো ফর্মুলা জানি, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ ফার্স্ট সংখ্যা ইন্টু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। তো যখন একটা সংখ্যা দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটি যখন বের করতে হয় তখন একটি সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করে দিই, ফার্স্ট নাম্বারটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে সেকেন্ড নাম্বারটা বেরিয়ে যায়, তাই তো। তাহলে লসাগু পেয়ে গেলাম কত, এই এক্সের মান বেরিয়ে গেলো 8, আর 84x এর মান বেরিয়ে গেলো 84 × x, তাহলে লসাগু 84 × 8, তাহলে লসাগুর মান বেরিয়ে গেলাম 84 × 8, আর গসাগুর মান পেয়ে গেছি 8 × 8,
তো লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা কত বলেছে 56, তো 56 দিয়ে ভাগ করে দিলে অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যাটি তাহলে 56 কাটাকাটি করছি, তাহলে 8 কে 8 7 8 56, 7 12 84, ঠিক আছে। তাহলে 12 ইন্টু 8 তাহলে 8 12 96, তাহলে অপর সংখ্যাটি হবে 96, আমাদের অ্যান্সার অপশান সি। চলো নেক্সট দেখো 12 অঙ্কটা কী বলেছে, 5টি দ্রব্যের ক্রয়মূল্য 3টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। 5টি দ্রব্যের ক্রয়মূল্য 3টি দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে ক্রয়মূল্য আর বিক্রয় মূল্য রেশিওটা বের করে নিচ্ছি 3/5। তারপরে 3 টাকায় কোনো কিছু কিনে 5 টাকায় বিক্রি করেছে, মানে 2 টাকা লাভ হয়েছে। কার উপরে, 3 টাকার উপরে 2 টাকা লাভ হয়েছে, তাহলে 100-এ কত, তাহলে 200/3, 200/3% লাভ হয়েছে, তো 200/3 অপশান ডি অ্যান্সার। চলো নেক্সট দেখো 13 অঙ্কটা কী বলেছে, 5টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি 75, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত। 5টি বিজোড় সংখ্যা, আমি প্রথম বিজোড় সংখ্যা যদি x ধরি, তাহলে তারপরে বিজোড় সংখ্যাটা দুটো ঘর পর হয়, অর্থাৎ তারপরে বিজোড় সংখ্যাটা কত হবে x+2, এর পরের বিজোড় সংখ্যাটা কত হবে x+4, তারপরের বিজোড় সংখ্যাটা কত হবে x+6, আর 5টি বলেছে তাহলে তারপরে বিজোড় সংখ্যাটা কত হবে x+8। তো এদের সমষ্টি বের করতে হবে, এদের সমষ্টি বলা আছে কত 75, তো এদের সমষ্টি বলা আছে 75, তাহলে এটাকে যোগ করছি 1 2 3 4 5, তাহলে 5x যোগ 2 আর 4 6 6 6 12, 12 আর 8 20, অর্থাৎ 5x + 20 = 75। তাহলে 5x সমান 75 থেকে 20 বিয়োগ করছি, তাহলে থাকবে কত 55, তাহলে 5 11 55, অর্থাৎ x এর ভ্যালু হলো 11। তাহলে x এর ভ্যালু বেরিয়ে গেল 11, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত, সবচেয়ে ছোট সংখ্যাটা x ধরেছিলাম, তাহলে x এর ভ্যালু বেরিয়ে গেল 11, তাহলে আমাদের অ্যান্সার অপশান এ। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো একটা সংখ্যা যদি প্রথম সংখ্যাটা যদি x হয়, তাহলে পরের বিজোড় সংখ্যাটা x+2 কী করে হচ্ছে। আমি ধরলাম কোনো একটা বিজোড় সংখ্যা প্রথম 3, তাহলে তার পরের বিজোড় সংখ্যাটা নিশ্চয়ই 3 + 2 অর্থাৎ 5 হবে। এর পরের বিজোড় সংখ্যাটা, তাহলে এর পরেরটা কত হবে 3 + 4 অর্থাৎ 7 হবে। তার পরেরটা কত হবে 3 + 6 অর্থাৎ 9 হবে। অর্থাৎ বিজোড় সংখ্যা যখন হয়, প্রথম সংখ্যাটা যদি বিজোড় হয় তার পরের 2 ঘর পর বিজোড় হয়, ঠিক আছে। একই রকমভাবে যদি প্রথম সংখ্যাটা জোড় হয়, যদি প্রথম সংখ্যাটা জোড় হয়, ধরো কোনো একটা জোড় সংখ্যা 4 ধরলাম, তাহলে তার পরের জোড় সংখ্যাটা তাকে 2 দিয়ে যোগ করলেই পরের জোড় সংখ্যাটা পাওয়া যায়। অর্থাৎ কোনো বিজোড় সংখ্যার সঙ্গে 2 যোগ করলে বিজোড় সংখ্যা পাই, কোনো জোড় সংখ্যার সঙ্গে 2 যোগ করলে জোড় সংখ্যা পাই, এটা মনে রাখবে। তো চলো নেক্সট অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যা 618, তাদের মূল্যের অনুপাত এত হলে প্রতি মুদ্রার সংখ্যা কত। তাহলে মূল্যের রেশিওটা বলা আছে, তাহলে মূল্যের রেশিওটা বলা আছে। দেখো কি বলা আছে, 13:11:17, ঠিক আছে। এখন দেখো একটা বাক্সে যদি 13 টাকা 1 টাকার মুদ্রা থাকে, 1 টাকার মুদ্রা 13 টাকা থাকে, আমি ধরলাম তার মধ্যে 13 টাকায় আছে, তার মানে নিশ্চয়ই তার মধ্যে 13খানা 1 টাকার কয়েন আছে, তাহলে 13খানা 1 টাকার কয়েন আছে, এটা কয়েনের সংখ্যাটা বের করে নিচ্ছি, ঠিক আছে। আবার পরেরটা যেটা বলা আছে 50 পয়সা, ধরো একটা বাক্সে 11 টাকা 50 পয়সার কয়েন আছে, 50 পয়সার কয়েন কত আছে 11 টাকা, তার মানে নিশ্চয়ই তার মধ্যে মানে দুটো 50 পয়সার কয়েন থাকা মানেই তার মধ্যে 1 টাকা থাকা, তার মানে 11 টাকা আছে মানে কি তার মধ্যে 22খানা 50 পয়সার কয়েন আছে, মানে 11 দোকানে 50, তার মানে 22খানা কত 50 পয়সার মুদ্রা আছে। একই রকমভাবে 17 টাকা যদি 25 পয়সার মুদ্রা থাকে, 25 পয়সার মুদ্রা যদি 17 টাকা থাকে, তার মধ্যে 1 টাকা মানে কি 4খানা কয়েন থাকার কথা, তারপরে 17 টাকা আছে মানে কি 4 17 68খানা কয়েন আছে, এর মধ্যে 68খানা 25 পয়সার কয়েন থাকলে তবেই তার মধ্যে 17 টাকা থাকবে, বোঝা গেল। তারপর টোটাল কয়েনের সংখ্যা কত হলো 13, 22 আর 68 যোগ করে দিচ্ছি, তাহলে 68 আর 22 যোগ করলে কত হচ্ছে 70 80 90 আর 13, তাহলে 103। এই 103-এর মানই বলা আছে দেখো 618, তাহলে 103-এর মানই বলা আছে 618, তাহলে 1-এর মান কত হবে 618/103, 618/103, তাহলে 103কে যদি কাটি তাহলে এখানে হবে 6, তাহলে 1-এর মান বেরিয়ে গেল 6। এখন কি বলেছে তাদের মূল্যের অনুপাত, তাহলে প্রতি মুদ্রার সংখ্যা কত, তাহলে 1-এর মান যদি 6 হয় তাহলে 13-এর মান কত হবে 13 দিয়ে গুণ করবো, তাহলে 6 13 78, দেখো একটাতেই অ্যান্সার আছে, তার মানে এখানে 78 আছে, তার মানে এটাই অ্যান্সার হবে,
তারপর এগুলো বের করে নিচ্ছি আমরা 6 ইন্টু 22, মানে 50 পয়সার মুদ্রা 22 খানা আছে, তাহলে 6 ইন্টু 22 অর্থাৎ 6 দুগুণে 12, 12 2 হাত থেকে 1, 6 দুগুণে 12 13, 132। আর 25 পয়সার মুদ্রা কতগুলো আছে? 68 খানা, অর্থাৎ 6 ইন্টু 68, তাহলে 48-এর 8 হাত থেকে 4, আর 636 আর 4 40, অর্থাৎ 408। তাহলে 1 টাকার কয়েন আছে 78 খানা, 50 পয়সার কয়েন আছে 132 খানা, আর 25 পয়সার কয়েন আছে 408 খানা। দেখো এটাই আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে। তো চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 5-এর অঙ্কটা কি বলেছে, যে 3টি সংখ্যার অনুপাত এত এবং লসাগু 54 হলে সংখ্যা 3টির গসাগু কত? তো 3টি সংখ্যার অনুপাত 2, 3, আমি ধরলাম প্রথম সংখ্যাটা 2x, পরের সংখ্যাটা 3x, আর তারপরের সংখ্যাটা 6x, তাই তো? তো এদের লসাগু বলা আছে কত? 54। তো এদের লসাগু যদি করি, দেখো 2, 3 আর 6 এর লসাগু 6 হয়, আর 3টের মধ্যে থেকে x কমন আসছে, তাহলে x, তাহলে 6x হবে তাদের লসাগু, আর এই লসাগুর মানই বলা আছে 54, তাহলে 6 9 54, তাহলে x এর মান কত হলো? 9। তাহলে x এর মান যদি 9 হয় তাহলে গসাগু কত? তো এই 3টের মধ্যে গসাগু কত হবে? এর মধ্যে থেকে সবার মধ্যে x কমন আছে, তাহলে গসাগু x হবে। তাহলে গসাগু যদি x হয় তাহলে x এর মানই তো 9 বেরিয়ে গেল, তাহলে গসাগু কত হচ্ছে? অপশন বি অ্যান্সার। আবার বলি, গসাগু কখন হয়? সবার মধ্যে যেটা কমন থাকে সেটাই গসাগু। তাহলে এই 3টের মধ্যে দেখো কোনটা কমন আছে? শুধুমাত্র x কমন আছে, অতএব এখানে গসাগু x হবে। বোঝা গেল? তো চলো নেক্সট। 16 অঙ্কটা কি বলেছে দেখো, জলের সঙ্গে কি পরিমাণে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 25% লাভ হবে? এখানে জলের সঙ্গে দুধ বলেছে, অ্যাকচুয়ালি কথাটা বলা উচিত ছিল দুধের সঙ্গে জল মেশালে, কিন্তু এখানে উল্টো কথা বলেছে, অসুবিধা নেই। জলের সঙ্গে কি পরিমাণে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 25% লাভ হয়? 25% লাভ হয় মানে কি? 25/100 লাভ হয়, অর্থাৎ 1/4 লাভ হয়। এই 1/4 মানে বোঝাচ্ছে 4 ইউনিট জলের সঙ্গে 1 ইউনিট দুধ মেশাতে হবে। তাহলে জল আর দুধের যে রেশিওটা হবে 4:1। দেখো এখানে কোথাও বলেনি যে জল আর দুধের রেশিওটা বের করতে হবে। যদি বলতো দুধ আর জলের রেশিও, তাহলে দুধ কত? 1 ইউনিট, আর জল কত হতো? 4 ইউনিট। তাহলে দেখো এখানে দুটোই অ্যান্সার আছে, তাহলে এখানে দুটোই অ্যান্সার হতে পারে। তবে পরীক্ষার খাতায় দেখবে এই দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে, তাহলে যেটা দেওয়া থাকবে সেটা অ্যান্সার হবে। বা যদি তোমাকে বলে দেয় যে জল আর দুধ, তাহলে এটা অ্যান্সার হবে। আর যদি বলতো দুধ আর জলের রেশিওটা বের করো, তাহলে এটা অ্যান্সার হবে। বোঝা গেল? তো চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 17 অঙ্কটা কি বলেছে, যে 5/7, 11/13, 15/27 আর 19/21 কোনটি বৃহত্তম? তাহলে 5/7, 11/13 আর 15/27 আর 19/21 কোনটি বৃহত্তম? কোনাকুনি গুণ করব, তাহলে 5 13 65, এখানে 65 লিখবো। কোনাকুনি গুণ করবো 7 11 77, তাহলে এখানে 77 লিখলাম। এদের মধ্যে কোনটা বৃহত্তম? নিশ্চয়ই এটা 65, তার মানে এটা ছোট, এটা বাদ, তার মানে এইটাই বৃহত্তম হয়ে গেল। যেটা ক্ষুদ্রতম সেটা কাটা দিয়ে দেবো, বাদ দিয়ে দেবো। চলো এবার এখানে এই দুটোর মধ্যে কম্পেয়ার করি। তাহলে 27 × 11 আর 13 × 15, তাহলে 27 × 11 গুণ করলে 7 11 77, হাত থাকে 7, 11 দোকানে 22, 22 আর 7 29, অর্থাৎ 297। আর এইখানে যদি গুণ করি 5 13, 65, 5 হাত থেকে 6, 13 কে 13, 13 6 19, অর্থাৎ 119। এদের মধ্যে কোনটা বৃহত্তম? এটাও বৃহত্তম, তার মানে এটা বাদ দিয়ে দেবো। তাহলে 11 আর 13-র মধ্যে কম্পেয়ার করবো। এখানে পাশাপাশি লিখছি, 11/13টা লিখছি এখানে পাশাপাশি। এবার এখানে গুণ করছি, ঠিক আছে? এই কোনাকুনি গুণ করব, তাহলে 13 × 19, তাহলে 19 3 57, 57 7 হাত থেকে 5, আর 19 কে 19 আর 5 24, অর্থাৎ 247। আর 21 × 11, তাহলে 21 11 কে 11 হাত থেকে 1, 11 দোকানে 22 আর 23, অর্থাৎ 231। বলে এর মধ্যে কোনটা বড়? অবশ্যই এটা বড়, তার মানে এটা ছোট, এটা বাদ। তার মানে এদের মধ্যে বৃহত্তম কোনটা হলো? 19/21। তাহলে আমাদের অ্যান্সার 19/21, অপশান ডি অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। দেখো 18 অঙ্কটা কি বলেছে, A:B আর B:C এর ভ্যালুটা বলা আছে, তাহলে A+B/B+C এর ভ্যালুটা বের করতে বলেছে। ঠিক আছে, এটা রেশিওর অঙ্ক তোমাদের আসে পরীক্ষায়, বিশেষ করে ফুড এসে 4-5টা থাকে। তো ধরো A:B:C তিনটাকে কম্বাইন্ড রেশিও তৈরি করবো। তাহলে A:B এর মান কত বলা আছে? 2:3। আর B:C এর মান বলা আছে 4:5, তাহলে 4:5। তাহলে এই 3টা আমি এখানে বসাচ্ছি, আর এই 4টা এই দিক চলে আসবে। কম্বাইন্ড রেশিও করতে হয় কী করে? আমি এর আগে বলেছি, দেখবে অনেকগুলো ভিডিওতে বলা আছে। 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15। তাহলে A:B:C এর রেশিওটা হলো 8:12:15। এখন A+B/B+C এর রেশিওটা বের করতে হবে। A আর B এর যোগফল কত হয়? 8 আর 12 যোগ করলে হচ্ছে 20। আর B আর C এর যোগফল কত হবে? B আর C এর যোগফল 12 আর 15 যোগ করলে হবে 27।
ঠিক আছে 27। তাহলে আমাদের A+B/B+C এর রেশিওটা হলো 20/27। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ই। ঠিক আছে, চলো নেক্সট। দেখো 19-এর অঙ্কটা কি বলেছে, যে এ একটি কাজের 1/3 5 দিনে এবং বি ওই কাজের 2/5 10 দিনে করে। এ 1/3 করছে কত দিনে? 5 দিনে। তাহলে নিশ্চয়ই 1 কাজ করবে কত? 5, আর এটা গিয়ে ভাগ হবে, তাহলে 1/3 ভাগ হবে, তাহলে এই 1/3টা পাল্টিকে 3টা উপরে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ 15 দিনে। আবার বি করছে কি 2/5 করছে কি 2/5 করছে 10 দিনে, তাহলে 1 করবে কত? 10/2/5। এই 2/5টা এখানে 10 ইন্টু এটা পাল্টিকে 5টা উপরে চলে যাবে, 2টা নিচে চলে আসবে, তাহলে 5 5 5 25 দিনে। অর্থাৎ এখানে কি পেলাম, এ একটা কাজ করছে কত দিনে? 15 দিনে, আর বি ওই একটি কাজ বা 1 কাজ করছে 25 দিনে। তাহলে 15 আর 25 লসাগু কত হচ্ছে? 75। এই 75টা হবে টোটাল ওয়ার্ক বা টোটাল কাজ। 15 দিয়ে 75কে ভাগ করলে হবে 5, এটা হবে এ এর কর্মদক্ষতা। 25 দিয়ে 75কে ভাগ করলে হবে 3, এটা হবে বি এর কর্মদক্ষতা। তাহলে এ আর বি মিলে এদের টোটাল কর্মদক্ষতা কত হলো? 8। কী চেয়েছে? তাহলে এ আর বি একত্রে সম্পূর্ণ কাজটি করবে কত দিনে? তাহলে এ আর বি এর টোটাল কর্মদক্ষতা কত? 8, আর টোটাল কাজ কত? 75 ইউনিট। তাহলে 75 ইউনিটকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তাহলে সেটাই পেয়ে যাবো এ আর বি কত দিনে কাজটি শেষ করবে, তাই তো? তাহলে 75/8 দিনে এ আর বি মিলে কাজটি শেষ করবে। তো এটা আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। ঠিক আছে, চলো নেক্সট। দেখো 20 অঙ্কটা কী বলেছে, একটি শহরের জনসংখ্যা 1,80,000 প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? 10% মানে কি? 1/10। তাহলে প্রথম বছরে জনসংখ্যা 10 হলে পরের বছরের জনসংখ্যা 11 জন হবে। যেহেতু 2 বছর বলেছে, তাহলে প্রথম বছরের জনসংখ্যা পরের বছরে 11 জন। তাহলে 10 আর 10 গুণ করলে কত হচ্ছে? 100, আর 11 11 121। তাহলে এই 100-র মানই বলা আছে দেখো কত? 1,80,000। তাহলে 1,80,000। তাহলে 121-এর মান কত হবে? তাহলে 0 0 কেটে দিলাম। তাহলে এই 100 অর্থাৎ 1800-র সঙ্গে 121-এর গুণ করে দিচ্ছি। তাহলে 18কে 18 18 8 হাত থেকে 1 18 2 36 আর 1 37 7 হাত থেকে 3 18কে 18 আর 3 21, আর এখানে দুটো জিরো থাকবে। তাহলে এতজন মানে কত হলো? 2,17,800 জন। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার 2,17,800 জন, অপশান এ অ্যান্সার। চলো নেক্সট। দেখো 21-এর অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যা থেকে 30% ও 40% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত অংশ? প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা যদি আমি 100 ধরি, দ্বিতীয় সংখ্যা 30% বেশি, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যা থেকে 30% ও 40% বেশি। তাহলে তৃতীয় সংখ্যা যদি 100 হয়, প্রথম সংখ্যা তার থেকে 30% বেশি মানে কত? 130, আর দ্বিতীয় সংখ্যা তার থেকে 40% বেশি মানে কত? 140। এবার কি বলে দেখি, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা শতকরা কত? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা শতকরা কত? তাহলে 140 হচ্ছে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটির উপরে প্রথম সংখ্যা কত? 130। তাহলে 100-এ কত? তাহলে আমি পার্সেন্টেজ বেরিয়ে যাবে, 0 0 কাটবো, 7 এখানে হবে 5 5 থেকে 65 অর্থাৎ 650/7%। 650/7 এটাকে ভাগ করে নিচ্ছি, 650কে 7 দিয়ে ভাগ করছি। আচ্ছা 7 9 63, হাত থাকলো 2, 7 2 14, হাত থাকলো 6, 92 পয়েন্ট সামথিং, 92 পয়েন্ট সামথিং একমাত্র এখানে আছে, অপশান ডি অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো 22-এর অঙ্কটা কি বলেছে, যে এক অসৎ ব্যবসায়ী দাড়িপাল্লায় 1 কেজির বদলে 900 গ্রাম দেয়, কিন্তু ক্রয়মূল্যের দামে জিনিসটি বিক্রি করে, ব্যক্তির শতকরা লাভ কত? তাহলে আমি ধরলাম কোনো এক ব্যক্তি 1000 গ্রাম কোনো একটা কিনে এনেছে 1000 টাকায়, 1000 টাকায় কিনেছে। তার মানে সে 1 গ্রাম কিনবে কত টাকায়? 1 টাকায়। 1000 গ্রাম যদি 1000 টাকায় কিনে, তাহলে 1 গ্রাম সে 1 টাকায় কিনে এনেছে। যখন সে বিক্রি করছে, তখন সে কী করছে? 900 গ্রাম বিক্রি করছে 1000 টাকায়। ঠিক আছে, তাহলে 1 গ্রাম বিক্রি করছে নিশ্চয়ই 1000/900, অর্থাৎ 2 0 কাটবে, অর্থাৎ 10/9 টাকায় বিক্রি করেছে। তাহলে কোনো একটা জিনিস 1 টাকায় কিনে এনে সে 10/9 টাকায় বিক্রি করছে, তার মানে লাভ করছে কত? 10/9 থেকে 1 বিয়োগ করবো, অর্থাৎ 1/9 টাকা লাভ করছে। 1/9 টাকা লাভ করছে কার উপরে? এই 1 টাকার উপরে। তাহলে 1 টাকার উপরে লাভ করছে 1/9 টাকা, তাহলে 100-এ কত? তাহলে 100/9% সে লাভ করেছে, তাহলে 100/9%, অতএব আমাদের অ্যান্সার অপশান সি। চলো নেক্সট। 23-এর অঙ্কটা দেখো, ABC একটি যৌথ ব্যবসায় 6:9:10 অনুপাতে বিনিয়োগ করে।
যদি তাদের লভ্যাংশের অনুপাত এত হয় তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? আমি যখন অংশীদারি কারবারের চ্যাপ্টারটা করিয়েছিলাম তখন এই বিষয়গুলো বলেছিলাম, ঠিক আছে। তো এখানে দেখো, যদি মূলধন ধরলাম, মূলধন আমি একবার বলে দিই, মূলধনের রেশিও যদি C1 C2 আর C3 হয়, আর সময়ের রেশিও যদি বলা থাকে T1 T2 T3, তাহলে আমি যদি সময়ের সঙ্গে মূলধন গুণ করি তাহলে আমি পেয়ে যাবো লভ্যাংশ বা প্রফিট পেয়ে যাবো। অর্থাৎ প্রফিটের রেশিওটা হবে C1 T1 C2 T2 C3 T3, এটা হলো প্রফিটের রেশিও। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এখানে দেখো কি দেওয়া আছে, মূলধন দেওয়া আছে আর লভ্যাংশ দেওয়া আছে, তাহলে আমাকে সময় বের করতে হবে। তাহলে সময় বের করতে হলে যদি আমি প্রফিটকে আবার এই মূলধন দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখবে সময়টা বেরিয়ে যাবে। অর্থাৎ C1 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তাহলে T1 বেরিয়ে যাবে, C2 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তাহলে T2 বেরিয়ে যাবে, C3 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তাহলে T3 পেয়ে যাবে। তাহলে এখানে বাংলা ভাষায় হচ্ছে যে যখন তোমাকে মূলধনের রেশিও আর সময়ের রেশিও বলা থাকবে, আর যখন মূলধনের রেশিও এবং লভ্যাংশের রেশিও বলা থাকবে, সময়ের রেশিও বের করতে বলবে, তখন কি করব, তখন সময়ের রেশিও বের করব। সময়ের রেশিও তখন বের হবে কি করে, যে এই যে লভ্যাংশের রেশিও 2কে ভাগ করব কি মূলধনের রেশিও দিয়ে, অর্থাৎ 6 দিয়ে। একই রকমভাবে লভ্যাংশ কত আছে 3কে ভাগ করব এই 9 দিয়ে = 2। একই রকমভাবে লভ্যাংশ কত আছে 5, এই 5কে ভাগ করব এই মূলধন দিয়ে, অর্থাৎ 10 দিয়ে। অর্থাৎ লভ্যাংশের রেশিওকে যদি মূলধনের রেশিও দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা সময় রেশিও পাবো। তাহলে এটা রেশিও আকারে কাটাকাটি করলে কত হবে 1/3 = 1/2, ঠিক আছে। এটা তো একটা ফ্র্যাকশনে তৈরি হলো, এই ফ্র্যাকশনটাকে আমরা এখন পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে চাইছি। তাহলে 3 আর 2 এর লসাগু কত হবে, এদের লসাগু হবে 6, তাহলে 6 দিয়ে গুণ করে দেবো সবাইকে, 6 দিয়ে গুণ করবো। তাহলে কত হচ্ছে 2:3 দিয়ে কাটবো 2:2, এটা কাটলে হবে 3। তাহলে তাদের সময়ের যে রেশিওটা ছিল সেটা হচ্ছে 2:3। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 24 অঙ্কটা কি বলেছে, যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 96% বাড়ালে তার বাহুর ক্ষেত্রফল কত %, বাহুর দৈর্ঘ্য হবে এটা, বাহুর ক্ষেত্রফল না, বাহুর দৈর্ঘ্য কত % বাড়বে। তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 96% বেড়েছে, তাই তো। তাহলে আমি ধরলাম যে আগে যখন ক্ষেত্রফল ছিল তখন 100 ছিল, আগে এরিয়া ছিল 100, তার মানে আগে এরিয়া যদি 100 হয় তাহলে সাইড ছিল কত 10, এর রুট করে দিলে আমি সাইডটা পেয়ে যাব। এখন ক্ষেত্রফল কি বেড়ে গেছে, দিয়ে হয়ে গেছে 96%, তার মানে এখনকার ক্ষেত্রফল নিশ্চয়ই 196% হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই যে সাইডটা, তাহলে সাইডটা কত হবে 14, 196 রুট করলেই পেয়ে যাব। তার মানে দেখো এখন আগের যে বাহুর দৈর্ঘ্য 10 ছিল, এখন বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল 14, তাহলে বাহুর দৈর্ঘ্য কত বাড়লো 4 বাড়লো। তাহলে 10-এর উপর বাহুর দৈর্ঘ্য বাড়লো কত 4, তাহলে 100-এ কত, তাহলে বাহুর দৈর্ঘ্য কত % বেড়েছে সেটা আমি পেয়ে যাব। তাহলে 0 0 কাটবো, তাহলে 4×10 = 40%, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বাড়লো 40%, অপশান ডি অ্যান্সার। চলো নেক্সট। দেখো কোনো জিনিসের দাম 10% কমিয়ে দেওয়ার পর আগের দামে ফিরে যেতে ওই জিনিসের দাম কত বাড়াতে হবে। ধরো আগে কোনো একটা জিনিসের দাম 100 টাকা ছিল, সেটাকে 10% কমিয়ে দিয়েছে, মানে কি জিনিসটাকে 90 টাকায় করে দিয়েছে। এখন এই 90 টাকার উপর থেকে যদি আবার ওই 100 টাকায় পৌঁছাতে যায় তাহলে তাকে আবার 10 টাকা বাড়াতে হবে। তাহলে 10 টাকা বাড়াতে হবে কার উপরে, 90 টাকার উপরে। তাহলে 90 টাকার উপরে 10 টাকা বাড়াতে হচ্ছে, তাহলে 100-এ কত, তাহলে 0 0 কাটবে, তাহলে 100/9% বাড়াতে হবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি, ঠিক আছে। তো আমাদের এখানেই 25টা অঙ্ক কমপ্লিট হলো। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর আগের ভিডিওগুলো যদি দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টের, তোমরা সেখান থেকে গিয়ে ক্লাসগুলো দেখতে পারো। আর যদি তোমরা এই পিডিএফটা নিতে চাও তবে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা আমি দিয়ে দেবো, তোমরা চ্যানেলে গিয়ে নিতে পারো। আর চ্যানেলের লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমি এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।